আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 39 এর অবশিষ্ট অংশ থেকে আমরা সমাধান শুরু করব। দেখুন, 39 পৃষ্ঠার বাকি অংশতে ছিল গুণোত্তর অনুক্রম। এখানে গুণোত্তর অনুক্রমের আলোচনার শুরুতেই দুটি ঘটনার আলোকপাত করা হয়েছে। এই পৃষ্ঠাতে আমরা একটা ঘটনা দেখতে পাচ্ছি। ঘটনাতে আমরা একটু পড়ে দেখি। যেখানে বলা আছে লিলি তার মায়ের জন্য একটা উপহার কিনতে চায়, আর উপহার কিনতে তার কমপক্ষে 300 টাকা লাগবে। লিলি পরিকল্পনা করে যে সে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করতে থাকবে, আর প্রথম সপ্তাহে যত টাকা সঞ্চয় করবে পরের সপ্তাহে তার দ্বিগুণ। পরিকল্পনা অনুযায়ী লিলি 5 টাকা দিয়ে সঞ্চয় শুরু করলো। 5 টাকা দিয়ে কত সপ্তাহ শেষে লিলি উপহারটি কিনতে পারবে। তো বন্ধুরা, আশা করি যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তারপরে একটু ফিল করি যে আমাদের দেখুন, উপহারটা কিনতে কত টাকা লাগবে? 300 টাকা। তো আমি এই 300 টাকা আমি এখানে লিখলাম যে মোট 300 টাকা আমার লাগবে। এই 300 টাকা সঞ্চয় করার জন্য, মানে লিলি সঞ্চয় করার জন্য সে কি করে, নভেম্বরের প্রথম সপ্তাহে, এই প্রথম সপ্তাহে ধরুন এটা প্রথম সপ্তাহে সে কিছু টাকা সঞ্চয় করবে। এখন এখানে যত টাকা সে সঞ্চয় করবে, এই যে প্রথম সপ্তাহে যত টাকা, এই যে যত আমরা ধরে নিলাম এখানে যত বলতে একটা অ্যামাউন্ট হবে, এই যত টাকা সঞ্চয় করবে পরের সপ্তাহে করবে তার দ্বিগুণ। তাহলে আমরা পরের সপ্তাহটা এখানে একটু, এই যে পরের সপ্তাহটা এখানে একটু ডিফাইন করি যে এখানে পরের সপ্তাহ, এই পরের সপ্তাহে কি করবে, আগেকার সপ্তাহের দ্বিগুণ করবে। অর্থাৎ এখানে যত আছে প্রথম সপ্তাহে, এই যতর হচ্ছে দ্বিগুণ। তাদের যতকে আমরা কি করব, মানে যত মানে তত গুণন 2। অর্থাৎ এখানে যত টাকা হবে প্রথম সপ্তাহে সে রাখবে, তাহলে দ্বিতীয় সপ্তাহে কি করবে, তার দ্বিগুণ টাকা রাখবে। তো বন্ধুরা, এখানে তার পরবর্তীতে বলা আছে লিলি 5 টাকা দিয়ে সঞ্চয় শুরু করেছে। তার মানে সে প্রথম সপ্তাহে কত টাকা রেখেছে? 5 টাকা। সো আমরা যত এর ঘরে 5 লিখে দিলাম। এই যে দেখুন এখানে 5 টাকা। তাহলে এখন এই 5 টাকা দিয়ে সে সঞ্চয় শুরু করলো। এখন তাহলে দ্বিতীয় সপ্তাহে তার কত টাকা হবে? দ্বিতীয় সপ্তাহে অবশ্যই ওই 5 টাকার দ্বিগুণ হবে। এই যে, যেহেতু সে প্রথম সপ্তাহে যা রাখবে তার পরের সপ্তাহে তার দ্বিগুণ রাখবে। তাহলে 5 টাকা যদি প্রথম সপ্তাহে রাখে, তাহলে দ্বিতীয় সপ্তাহে হবে 5 গুণন 2, অর্থাৎ 10 টাকা। ঠিক একইভাবে এই 10 টাকাই পরবর্তী সপ্তাহে আবার কত হবে? পরের সপ্তাহে 10 টাকাকে আবার দ্বিগুণ হবে। তখন সেখানে হবে 20 টাকা। এবং 20 টাকা পরবর্তী সপ্তাহে অর্থাৎ চতুর্থ সপ্তাহে গেলে 20 টাকা আবার দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে হবে মোট 40 টাকা। তাহলে সেই সপ্তাহে সে 40 টাকা রাখবে। তাহলে প্রথম সপ্তাহে রাখলো 5 টাকা, দ্বিতীয় সপ্তাহে 10 টাকা, তৃতীয় সপ্তাহে 20 টাকা, চতুর্থ সপ্তাহে 40 টাকা। তাহলে এইভাবে টাকাগুলো জমতে জমতে যত সপ্তাহে গিয়ে মোট 300 টাকা হবে, তখন সে টাকার জমানো বন্ধ করে দেবে এবং তার মায়ের জন্য সে কি করবে, উপহারটা কিনবে। তো বন্ধুরা, এইভাবে বলা হচ্ছে যে আমরা হিসাবটা করে দেখি যে লিলি কত সপ্তাহে উপহারটা কিনতে পারবে। তো এখানে যে হিসাবটা দেওয়া আছে আমরা দেখতেই পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমাদের সঞ্চয়ের টাকাগুলো যোগ করলে মোট কত টাকা হবে? 300। তো ছকে হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের হিসাব যে প্রথমে 5 টাকা, এরপরে 5 দুগুণ 10, এরপরে 10 দুগুণ 20, আমরা যেভাবে হিসাবটা করেছি, এবং 20 দুগুণ 40, এবং 40 দুগুণ 80, এবং 80 দুগুণ 160, এবং সমস্ত টাকাগুলো আমরা যদি যোগ করি তাহলে আমাদের মোট 315 টাকা হবে। তার মানে 300 টাকা হচ্ছে উপহারের দাম, কিন্তু আমরা অলরেডি, মানে লিলি সে জমিয়ে ফেলেছে কত টাকা? 315 টাকা। তাহলে সে কিন্তু উপহার কেনার পরও 15 টাকা থাকবে। তাহলে তার উপহার কেনার মতন যখন অ্যাবিলিটি অর্জন করবে, তখন কিন্তু সে কি করবে, সঞ্চয়টা বাদ দিবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি মোট কয়টা সপ্তাহ লেগেছে তার? 6টা সপ্তাহ। তো যেহেতু লিলির মোট 315 টাকা সঞ্চয় হবে, সেহেতু সে 6 সপ্তাহ শেষে তার মায়ের জন্য উপহারটি কিনতে পারবে। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে লিলির সঞ্চয় পরিকল্পনার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? চলো আরেকটু পর্যালোচনা করে দেখি। লক্ষ্য করো, এই সপ্তাহের সাপেক্ষে সঞ্চয়ের অনুক্রমের যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একই হয়। তার মানে আমরা যদি যে সপ্তাহের টাকা, যে সপ্তাহের মানে যে সঞ্চিত টাকা আছে, দ্বিতীয় সপ্তাহে সঞ্চিত টাকাকে প্রথম সপ্তাহের সঞ্চিত টাকা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের ভাগফল কিন্তু একই, মানে যা আসবে তৃতীয় সপ্তাহের সঞ্চিত টাকাকে দ্বিতীয় সপ্তাহের সঞ্চিত টাকা দ্বারা ভাগ করলেও একই মান আসবে। তো এখানে দেখুন, দ্বিতীয় সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ ছিল 10, এবং প্রথম সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ ছিল 5। তাহলে 10 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 2। আমরা একটু এখানে দেখি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমরা যদি দ্বিতীয় সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণকে দ্বিতীয় পদ ধরি এবং প্রথম সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণকে প্রথম পদ ধরি, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান আমরা পাচ্ছি 10 ভাগ 5, এবং তার মান আসবে কত? 2। ঠিক এখানে সাধারণ ভগ্নাংশ আকারে ভাগ করে দেওয়া আছে। তো বন্ধুরা, এবারে
যদি আমরা তৃতীয় পদকে অর্থাৎ তৃতীয় সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণকে দ্বিতীয় সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আবারও আসবে 2, অর্থাৎ 10 দ্বারা 20 কে ভাগ করলে ভাগফল হবে 2। এখন যদি আমরা চতুর্থ সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণকে আমরা তৃতীয় সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ দ্বারা ভাগ করি, অর্থাৎ চতুর্থ সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ হচ্ছে 40 এবং তৃতীয় সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ হচ্ছে 20। আমরা যদি ভাগ করি তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো? 2 পাবো। একইভাবে পঞ্চম সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণকে চতুর্থ সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 80/40 = 2 এবং ষষ্ঠ সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণকে আমরা যদি পঞ্চম সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 160/80 এবং এক্ষেত্রেও আমরা 2 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা যে আমরা প্রত্যেকটা পদকে যখন পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করছি তাহলে আমাদের তখন ভাগফলের মান আসছে 2। এটাকে আমরা অনুপাতও বলতে পারি, যে প্রতিটি পদের সাথে পূর্ববর্তী পদের অনুপাত বা প্রতি সপ্তাহে সঞ্চিত টাকার সাথে পূর্ববর্তী সপ্তাহে সঞ্চিত টাকার অনুপাত সবসময়ই সমান। এবার আমরা ঘটনা 2 দেখি। ঘটনা 2 এ এরকম একটি ঘটনা আছে, এখানে বলা আছে ভাইরাসের বিস্তার। আমরা অনেক সময় ভাইরাস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি। ধরো কোনো এক ভাইরাস জনিত রোগ এমন ভাবে ছড়ায় যে প্রথমে একজন আক্রান্ত হয়, তারপর পাশের ছবির মতো ছড়াতে থাকে। অর্থাৎ ছবিতে লক্ষ্য করি একজনের কাছে ছিল, একজন থেকে পরবর্তীতে 2 জন সংক্রমিত হয়েছে এবং পরবর্তীতে ওই 2 জন থেকে আবার 2 জন করে মোট 4 জন সংক্রমিত হয়েছে এবং পরবর্তীতে সেই 4 জন থেকে আবার 2 জন করে মোট 8 জন সংক্রমিত হয়েছে। এভাবে কিন্তু সংক্রমণের হারটা ধীরে ধীরে বাড়তে থাকে। ছবি থেকে রোগটি ছড়ানোর যে ক্রমটি আমরা পেলাম তা হচ্ছে 1, 2, 4, 8, যেখানে প্রথম পদটি ছাড়া প্রতিটি পদই তার পূর্ববর্তী পদের দ্বিগুণ। শুধুমাত্র প্রথম পদটি 1 ছিল আর পরবর্তী যে পদগুলো আমরা পেয়েছি সেক্ষেত্রে সবগুলো পদ পূর্ববর্তী পদের দ্বিগুণ। তো উভয় ঘটনা বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি? যে উভয় ক্ষেত্রেই প্রতিটি পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ। আমরা লিলির সঞ্চিত টাকার পরিমাণের ক্ষেত্রেও দেখেছিলাম যে প্রতিটি পদ তার পূর্ববর্তী পদের চাইতে দ্বিগুণ। এখানে যে ভাইরাসের সংক্রমণ, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পদ পূর্ববর্তী পদের চাইতে দ্বিগুণ। যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত হচ্ছে সাধারণ। যখন সঞ্চিত অর্থর যে সংখ্যাগুলো ছিল সেখানে হচ্ছে প্রত্যেকবার আমরা ভাগ করলে 2 পাচ্ছিলাম, সেটা সাধারণ পাওয়া যাচ্ছিল। আবার এখানেও প্রত্যেকবারই একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু বারবার সংখ্যাগুলো বাড়ছে, তো সেই সংখ্যাটাও কিন্তু একই সংখ্যায় হচ্ছে এবং সেই সংখ্যাটাকে আমরা বলছি সাধারণ। তো আর এই ধরনের অনুক্রমগুলোকে আমরা কি বলবো? গুণোত্তর অনুক্রম বলবো। অর্থাৎ গুণোত্তর অনুক্রম কখন হবে? যখন প্রত্যেকটা পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণটা একটু লক্ষ্য করি। প্রথমে একটা সংখ্যা লেখা আছে 1, তারপর পরবর্তীতে লেখা আছে 1/2, then 1/4 and 1/8। এটি একটি গুণোত্তর অনুক্রম, কারণ এখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় 1/2 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদ হচ্ছে 1/2 আর প্রথম পদ কত? 1। তো বন্ধুরা আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। প্রথম পদের মান কিন্তু আমাদের 1, এই 1 আর এই হচ্ছে 1/2। এটা দ্বিতীয় পদ, প্রথম পদ। তৃতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব। তো যখন ভাগ করি তখন ভাগ করতে গেলে কি করতে হয়? আমরা 1 দ্বারা যদি হাফকে ভাগ করি তো আমাদের ভাগফল কত আসবে? তো বন্ধুরা 1 এর নিচে মনে মনে আমরা ধরতে পারি 1 আছে, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার হর হিসেবে আমরা 1 কল্পনা করতে পারি। সো এখানে যদি আমরা এখন এটাকে একটা ভগ্নাংশ হিসেবে কল্পনা করি তাহলে এখানে হচ্ছে ভাগ চিহ্ন দেওয়া আছে। আমরা জানি ভাগ চিহ্নের পরে কোনো ভগ্নাংশ থাকলে সেই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে সেটা কি হয়? সেটা উল্টে যায়। অর্থাৎ এই যে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে দেখুন নিচের 1 উপরে এবং উপরের একটা নিচে যাবে। সেক্ষেত্রে আমরা এখন কিন্তু এখানে গুণের কাজটা করতে পারি, অর্থাৎ উপরে নিচে আমরা যদি কাটাকাটি করি বা কোনাকানি বা যেভাবে হোক, দেখুন এখানে 1 এর সাথে 1 ভ্যানিশ হবে, যদিও ভ্যানিশ করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমাদের ফলাফল আসছে 1/2। তো বন্ধুরা এখন আমরা দেখব যে আমাদের তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব। তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে 1/4 এবং দ্বিতীয় পদ হচ্ছে 1/2। এই যে এটা হচ্ছে তৃতীয় পদ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তো বন্ধুরা যখন এখানে আমরা ভাগ করব, ভাগ চিহ্নটাকে আমরা যখন গুণ চিহ্ন দিব
তখন কিন্তু আমার পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে, দ্যাট ইজ 2 উপরে এবং 1 নিচে যাবে। এক্ষেত্রে আমরা যদি এখন কাটাকাটি করি, দেখুন 2 দ্বারা 4 কে কাটাকাটি করলে হবে 2 দুগুণ 4। সো আমরা পাচ্ছি উপরে 1 এবং নিচে হচ্ছে 2। তাহলে এখানেও আমাদের মান কত আসতেছে? এখানে আমাদের মান আসবে 1/2 এবং 1/8 অর্থাৎ এই যে আমাদের চতুর্থতম পদ, এই চতুর্থতম পদকে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি অর্থাৎ ভাগ 1/4, তাহলে আবারও একইভাবে ক্যালকুলেশন করলে ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে এবং সেক্ষেত্রে আমরা এই যে 4 দ্বারা যদি আমরা নিচের 8কে কাটি তাহলে আমরা 2 পাবো, 4 দুগুণ 8। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের মানটা হচ্ছে উপরে 1 এবং নিচে 2 এবং 1 গুণ করলে 2। তার মানে লক্ষ্য করি এখানে আমাদের প্রত্যেকটা পদের সাথে পূর্ববর্তী পদের অনুপাত পেয়েছি 1/2, 1/2, 1/2। সো এই যে প্রত্যেকটা পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত হচ্ছে 1/2, যেটা বলা হয়েছিল। এখন একক কাজ, দুইটি গুণোত্তর অনুক্রম নিচের বক্সে লেখো, যেখানে একটি সাধারণ অনুপাত 1/3 এবং অন্যটির সাধারণ অনুপাত তোমার নিজের পছন্দ মতো করো। তো দুইটি গুণোত্তর অনুক্রম লিখতে হবে, নিচের বক্সে লিখতে বলছে এবং সেখানে একটি সাধারণ অনুপাত হচ্ছে 1/3। এটা কিন্তু আমাদের সাধারণ অনুপাত ধরে আমাদেরকে লিখতে হবে বক্সের মধ্যে। তো বন্ধুরা, আমরা জানি যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এখানে আমাদের কিন্তু সাধারণ অনুপাতের মানটা কিন্তু দিয়ে দিছে 1/3। এখন এই আগের পদকে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করে দিই তাহলে আমরা পরের পদ কত হবে আমরা কিন্তু পেয়ে যাব। সো প্রথম পদটা আমরা যদি এভাবে পার করে দিই তাহলে কিন্তু দেখুন সাধারণ অনুপাতকে প্রথম পদ দ্বারা গুণ করলে আমরা পাই দ্বিতীয় পদ। অর্থাৎ দ্বিতীয় পদ বের করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? সাধারণ অনুপাতকে কি করতে হবে? প্রথম পদ দ্বারা গুণ করতে হবে। সাধারণ অনুপাতটা কিন্তু অলরেডি এখানে দেয়া আছে, শুধু প্রথম পদটা দরকার। আমি প্রথম পদ যদি আমার মতন করে ধরি তাহলে আমি সেটাকে এই সাধারণ অনুপাতের সাথে গুণ করলে আমি পরবর্তী পদ পাবো এবং একইভাবে সেই যে পদটা পেলাম সেই পদের সাথে আবারও সাধারণ অনুপাতকে গুণ করব, তাহলে আমি তারপরের পদকে পাবো। এই যে বলছিলাম সাধারণ অনুপাতের সাথে আগেকার পদকে গুণ করলে পরের পদ পাওয়া যায়। আমি যদি এখন বলি 10 নম্বর পদ চাই, তাহলে আমাকে কি করতে হবে? সাধারণ অনুপাতের সাথে 9 নম্বর পদ গুণ করতে হবে, করলে আমি 10 নম্বর পদ বের করতে পারবো। চলুন একটু দেখি সমাধান। দেওয়া আছে সাধারণ অনুপাত হচ্ছে 1/3, আমি ধরে নিলাম প্রথম পদ হচ্ছে 1। তাহলে আমার এই অনুক্রমের দ্বিতীয় পদ কত হবে? এই অনুক্রমের দ্বিতীয় পদটি হবে আমার এই যে আমি যেটা এখানে লিখলাম, সাধারণ অনুপাত গুণন হচ্ছে প্রথম পদ। প্রথম পদ গুণন সাধারণ অনুপাত, 1 হচ্ছে আমার প্রথম পদ আর সাধারণ অনুপাত হচ্ছে 1/3। সো এটাকে যদি আমি হিসাব করি তাহলে আমার মানটা কিন্তু আসবে 1/3, অর্থাৎ দ্বিতীয় পদটা আমি পেলাম 1/3। এখন যদি আমি তৃতীয় পদ বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তৃতীয় পদ অর্থাৎ পরের পদ, তাহলে সাধারণ অনুপাত গুণন আগের পদ আমি পেয়েছি 1/3, তাহলে আমি 1/3 কে আমি আবার কি করব? গুণ করব সাধারণ অনুপাত দ্বারা। সাধারণ অনুপাত আমাদের 1/3। এখন এটাকে আমি গুণ করলে গুণফল পাবো 1/, দেখুন 3 তিরিকে 9, অর্থাৎ তৃতীয় পদের মান হচ্ছে 1/9। এখন চতুর্থ পদ কত হবে? চতুর্থ পদ অবশ্যই তৃতীয় পদের সাথে আবার সাধারণ অনুপাত গুণ করতে হবে। তাহলে এই সাধারণ অনুপাত আমরা গুণ করবো কার সাথে? তৃতীয় পদে। তৃতীয় পদ আমি নিলাম, তৃতীয় পদ মানে 1/9 গুণন সাধারণ অনুপাত 1/3। এখন এটাকে গুণ করলে আমরা কি পাবো? গুণটা হচ্ছে উপরেরটা উপরের সঙ্গে, নিচেরটা নিচের সঙ্গে। সো এখানে ফলাফল আসবে ইকুয়ালস টু 1 1 1 এবং নিচে 3 নং 27। অর্থাৎ আমাদের চতুর্থ পদটা পেলাম 1/27। আর বের করার দরকার আছে কি আমার এই অনুক্রমটি লেখার জন্য? তো আমি লিখবো অতএব নির্ণয় অনুক্রম প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 1/3, এই যে তৃতীয় পদ হচ্ছে 1/9 এবং চতুর্থ পদ হচ্ছে 1/27। এভাবে আমার অনুক্রমটি ডট ডট দিয়ে আমি দিয়ে দেবো, তাহলে আমার একটা অনুক্রম কিন্তু হয়ে গেল। এবার আমাকে বলা হয়েছে অন্যটির সাধারণ অনুপাত তোমার নিজের পছন্দ মতো করো। তার মানে একটা অনুপাত আমাদেরকে বইতে নির্দেশনা দেওয়া ছিল, আরেকটা বলা হয়েছে আমার পছন্দ মতো। তো চলুন বন্ধুরা আমরা একইভাবে আরেকটা করব। দ্বিতীয় অনুক্রম ধরি, প্রথম পদ হচ্ছে 2 এবং তার সাধারণ অনুপাতকে আমরা ধরে নিলাম 1/5। আমরা আমাদের মতন করে ধরে নিলাম, যেহেতু সাধারণ অনুপাতটা আমাদের মতন করে ধরলাম 1/5। তাহলে বন্ধুরা দ্বিতীয় পদ চাইলে কি করতে হবে? সাধারণ অনুপাতকে প্রথম পদ দ্বারা গুণ করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন সাধারণ অনুপাত হচ্ছে 1/5 আর প্রথম পদ হচ্ছে আমার কত? 2। সাধারণ অনুপাত হচ্ছে 1/5 আর প্রথম পদ হচ্ছে
2। এখন আমি এটা করব দ্বিতীয় পদ সমান সমান এই যে 2 মানে প্রথম পদ গুণন সাধারণ অনুপাত 1/5। এক্ষেত্রে আমি যদি গুণ করি তাহলে আমি 2 এর নিচে মনে মনে ধরতে পারি 1 আছে, তাহলে 2টা উপরে গুণ আর 1টা 5 এর সঙ্গে গুণ করে আমরা ফলাফল পাবো উপরের 2 1 কে 2 এবং নিচে 5 1 কে 5, অর্থাৎ দ্বিতীয় পদের মান হচ্ছে 2/5। একইভাবে তৃতীয় পদটি হবে দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাতের গুণফল। দ্বিতীয় পদে আমি নিলাম 2/5 গুণন সাধারণ অনুপাত 1/5, তাহলে আমার ফলাফল আসবে 2 1 কে 2 5 5 25। একইভাবে চতুর্থ পদ যদি বের করতে চাই তাহলে আমাকে তৃতীয় পদের সাথে আবার সাধারণ অনুপাত গুণ করতে হবে। তাহলে তৃতীয় পদকে আমি নিলাম 2/5 গুণন সাধারণ অনুপাত 1/5। তাহলে আমার কত আসবে? ফলাফলটা আসবে 2 1 কে 2, নিচে হচ্ছে 5 25 125। তো এইভাবে আমরা 4টি পদ লিখলাম। এখন কিন্তু আমরা অনুক্রমটি লিখে দিতে পারি। অতএব নির্ণেয় অনুক্রম, আমার প্রথম পদটি হচ্ছে কিন্তু 2, সো আমি এখানে 2 লিখলাম। এরপরে আমার দ্বিতীয় পদটি আছে 2/5, সো আমি দ্বিতীয় পদকে 2/5 লিখলাম, এবং তৃতীয় পদটি হচ্ছে 2/25 আমি লিখলাম, এবং চতুর্থ পদটি আমি যথারীতি 2/125 সেটা আমি লিখে দেব 2/125। তাহলে এটা কিন্তু আমার আরেকটি অনুক্রম হয়ে গেল। তো বন্ধুরা এটুকু আমি সেপারেট করে দিলাম। তাহলে আমার বাম পাশেরটা হচ্ছে আমাদের বইতে যে নির্দেশনা দেওয়া আছে সেইটার সাধারণ অনুপাত ধরে আমাদের একটি অনুক্রম, এবং ডান পাশের অনুক্রমটি হচ্ছে আমাদের পছন্দ মতো সাধারণ অনুপাত ধরে একটি অনুক্রম। এবার পৃষ্ঠা নম্বর 41 দেখুন, এখানে বলা হয়েছে গুণোত্তর অনুক্রম, মানে একটা গুণোত্তর অনুক্রমে বীজগণিতের রূপ আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো বন্ধুরা গুণোত্তর অনুক্রমে বীজগণিতের রূপ লেখার জন্য আমরা চলুন একটু দেখে আসি সমান্তর অনুক্রমে বীজগণিতের রূপের সাথে আবার একটু কথা বলে আসি। আমাদের সমান্তর অনুক্রমের বীজগণিতের রূপ আমরা দেখেছিলাম যে এটার প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর আমরা d ধরতাম। সেক্ষেত্রে আমাদের কি হতো, এর সঙ্গে সাধারণ অন্তর d যোগ হলে তাহলে আমাদের দ্বিতীয় পদ পাওয়া যেত, এবং দ্বিতীয় পদের সাথে আবারও d যোগ হলে তৃতীয় পদ পাওয়া যেত, অর্থাৎ a + 2d হতো। তৃতীয় পদের সাথে আবার d যোগ হলে a + 3d হতো। এভাবে আমরা দেখতাম যে আমাদের প্রত্যেকটা পদ পাওয়া যেত। তো গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কেমন হতে পারে? গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রেও আমরা গুণোত্তর অনুক্রমের প্রথম পদকে আমরা ধরে নিলাম a, এবং এর সাধারণ অনুপাত হবে r। বন্ধুরা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর বলি, কারণ দ্বিতীয় পদের সাথে বা যে কোনো পদের সাথে দ্বিতীয় পদের সাথে পূর্ববর্তী পদের বা যে কোনো পদের সাথে পূর্ববর্তী পদের এখানে কি করতে হয়, পার্থক্য বের করতে মানে বিয়োগ করতে হয়, অন্তর বের করতে হয়। বিয়োগ মানেই হচ্ছে অন্তর, এই কারণে এখানে আমরা বলি সাধারণ অন্তর, এবং অন্তর মানে হচ্ছে বিয়োগ, এবং এটাকে হচ্ছে বলা হয় ডিফারেন্স। তো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স শব্দ থেকে আমরা ডি ব্যবহার করি, ছোট হাতের ডি, এই জন্য সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর সাধারণ অনুপাত, এই অনুপাতের ইংরেজিটাকে বলা হয় রেশিও। তো এই রেশিওর প্রথম অক্ষর দ্বারা এখানে অনুপাত বোঝানো হয়। আর তো সাধারণ অন্তর যখন ডিফারেন্স হয়, অর্থাৎ বিয়োগ করে পার্থক্যগুলো সমান হয়, তখন আমরা তাকে ডি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে। আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা যেহেতু অনুপাত সমান হয়, সেক্ষেত্রে অনুপাতের প্রথম অক্ষর রেশিও, আর সেই আর দ্বারা আমরা সাধারণ অনুপাতকে প্রকাশ করে থাকি। এবারে আসুন, অন্তরটা হয়েছিল কিন্তু বিয়োগ করে পাওয়া গেছিল, সাধারণ অন্তরটা পেয়েছিলাম কিন্তু প্রত্যেকটা পদকে বিয়োগ করে। তাহলে সাধারণ অনুপাত কিন্তু আবার পাচ্ছি ভাগ করে, সাধারণ অনুপাতটা পাচ্ছি কি করে, ভাগ করে। তাহলে বলুন তো বন্ধুরা, এখানে বিয়োগ করে পাওয়ার পরও আমরা দ্বিতীয় পদ বের করতে সাধারণ অন্তরগুলোকে দেখুন ডি কে যোগ করে দিছি। তাহলে এখানে কি করার কথা, যেহেতু বিয়োগ করে ডি পাওয়া গেছে এবং সেই ডি দ্বারা আমরা পরবর্তী পদ বের করার জন্য ডি কে যোগ করেছি, তাহলে এখানে যেহেতু ভাগ করে আমরা আর পেয়েছি, তাহলে অবশ্যই গুণ করলে পরের পদ পাওয়া যাবে। ব্যাপারটা এরকম, এর সাথে যখন আমরা এ আর, তখন এ ইন্টু আর, এবার এর সাথে আরটা আমরা গুণ করে দেব, প্রথম পদ গুণন সাধারণ অনুপাত। এভাবে পরবর্তীতে আবারও কি হবে, ওই এ গুণন আর এর সাথে আরেকটা আর গুণ হবে, এটা যেমন আরেকটা ডি যোগ হয়েছিল, তাহলে এ গুণন আর গুণন আর, তাহলে এখানে আর কয়টা পাওয়া গেল, আমরা জানি মনটা আর আর গুণ করলে আর স্কোয়ার হয়, সো এখানে আমরা আর স্কোয়ার লিখতে পারি। এভাবে এই তৃতীয় পদে আর স্কোয়ারের সাথে আমরা যদি আবারও একটা আর গুণ করি, তাহলে কত হবে, আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব, তার মানে এখানে পেলাম আর এ আর কিউব। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে গুণোত্তর অনুক্রমের প্রথম পদ হচ্ছে এ, তারপরের পদটা হচ্ছে এ আর, তারপরে হচ্ছে এ আর স্কোয়ার,
তারপরে হচ্ছে এ আর কিউব, এভাবেই কিন্তু আমাদের এই অনুক্রমের পদগুলো চলতে থাকবে। এ আর টু দি পাওয়ার 4 এভাবে ডট 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 দিয়ে দেব। তো বন্ধুরা আসুন জিনিসটা আর একটু ভালো করে বুঝি। এই যে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে বাম পাশের অংশে আমরা এটাকে একটু সেপারেট করে নিই। আমি একটু দাগ দিলাম। এই পাশে সমান্তর, এই পাশে গুণোত্তর। দেখুন দ্বিতীয় পদকে আমরা যখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, তাহলে আমাদের ফলাফল কি আসবে? দ্বিতীয় পদ কিন্তু আমাদের a প্লাস ডি, আর প্রথম পদ হচ্ছে a। আমরা যদি মাইনাস করি, আমরা এখানে দেখুন এই যে a এর সঙ্গে a টা কেটে যাবে, থাকবে d। আবার এখানে তৃতীয় পদ আমাদের হচ্ছে a প্লাস 2d, সেখান থেকে a প্লাস d যদি আমরা মাইনাস করি, অর্থাৎ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তাহলে a প্লাস 2d মাইনাস a প্লাস d, এবং এখানে ব্র্যাকেটটা উঠে গেলে প্লাসটা, এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে a ভ্যানিশ হয়ে যাবে এবং 2d থেকে একটা d মাইনাস করলে আমরা d পাবো ইকুয়ালস টু d। একইভাবে চতুর্থ পদ থেকে অর্থাৎ a প্লাস 3d থেকে a প্লাস 2d বিয়োগ করলে আমরা কি পাবো? এই যে a ভ্যানিশ হয়ে যাবে, 3d থেকে 2d মাইনাস করলে একটা d। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? শুধু একটা করে d পাচ্ছি। এখন আমরা তাহলে এখন যদি বলি প্রথম পদ কত, প্রথম পদ সমান সমান আমরা লিখতে পারি a, আর a কে আমরা লিখতে পারি a গুণন, এর ক্ষেত্রে কয়টা d ছিল এর সাথে? দেখুন এর সাথে কিন্তু যোগ 0টা d আছে, কোনো d নাই এখানে প্রথম পদের ক্ষেত্রে, বাট দ্বিতীয় পদের ক্ষেত্রে a প্লাস একটা d আছে। সো আমরা লিখলাম প্রথম পদ মানে হচ্ছে a, আর a কে আমরা লিখতে পারি a প্লাস 0d, আর দ্বিতীয় পদকে লিখতে পারি a প্লাস একটা d ছিল, তাকে আমি 1d লিখতে পারি। তৃতীয় পদ হচ্ছে a প্লাস 2d ছিল, তাহলে আমি 2d লিখলাম। চতুর্থ পদ হচ্ছে a প্লাস 3d। এভাবে আমি যদি n তম পদ বলি, তাহলে আমার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কেন হলো দেখুন, প্রথম পদ হলে এখানে d হয় 0টা, দ্বিতীয় পদ হলে অর্থাৎ 2 হলে d হয় 1টা, অর্থাৎ যততম পদ তার থেকে d একটা কম হচ্ছে। তৃতীয় পদ হলে d এখানে একটা কম, তাহলে 2, 3 হলে 2, 4 হলে 3, তাহলে n হলে n মাইনাস 1, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা আমি আগে আলোচনা করেছি। এখন এটাতে একটু দেখি, এটা বললাম। এই যে দেখুন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদকে আমরা যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা a আর হচ্ছে আমাদের দ্বিতীয় পদ ভাগ a, অর্থাৎ a আর কে আমরা যদি a দ্বারা ভাগ করি, তাহলে দেখুন এভাবে যদি লিখি উপরে a আর ভাগ a, তাহলে কি হবে? এর সাথে a কেটে যাবে, তাহলে আমাদের ফলাফল আসবে r। সো এখানে আমরা লিখবো r। এবার যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, অর্থাৎ a আর স্কয়ার কে আমরা যদি a গুণন r দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? a গুণন r স্কয়ার ভাগ a গুণন r, অর্থাৎ a r। তাহলে a r স্কয়ার ভাগ a r। দেখুন এর সাথে a কেটে যাবে, r দ্বারা উপরে r স্কয়ার কে কাটলে একটা r থাকবে, তাহলে এখানে ফলাফল আবারও আমরা r পেলাম। একইভাবে চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করলে দেখুন a r কিউবকে আমরা a r স্কয়ার দ্বারা ভাগ করব, এর সাথে a কেটে যাবে, r স্কয়ার দিয়ে r কিউবকে ভাগ করলে একটা r পাওয়া যাবে সমান সমান r। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হলো? সাধারণ অনুপাত আমরা পেলাম r। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে কয়টা r আছে? এখানে এর সাথে কিন্তু কোনো r নাই, তাহলে আমরা প্রথম পদ সমান সমান লিখবো a, আর a কে এর সাথে আমরা লিখতে পারি r কয়টা আছে? r হচ্ছে 0টা, অর্থাৎ r এর পাওয়ার হচ্ছে 0। এখানে কিন্তু গুণ আকারে লিখেছিলাম, কারণ এখানে আমাদের এর সাথে প্লাস 0 দেখাইছিলাম, কিন্তু এখানে আমার এর সাথে কিন্তু গুণ হিসেবে আমার 1 দেখাইতে হবে, কারণ এর সাথে যদি আমি 0 গুণ দেখাই, তাহলে কিন্তু আমার মানটা 0 হয়ে যাবে। এটা কিন্তু এর সাথে 0 যোগ দেখানো হয়েছে, তার মানে মানটা কিন্তু a, কিন্তু আমার এখানে এর সাথে 0 গুণ দেখানোর কোনো সুযোগ নাই, 0 গুণ দেখানোর কোনো সুযোগ নাই। এই কারণে এখানে আমরা কি করব? a গুণন 1 দেখাবো। কি দেখাবো? a গুণন 1, তার মানে a আর 1 গুণ করলে এই হবে। কিন্তু এই 1 কে আমরা r এর সাথে তুলনা করব। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো পাওয়ার তো আমি অবশ্যই 0 দেব, কিন্তু আমি এখানে কি লিখবো? আমার দরকার কিন্তু r এর। সো সেজন্য আমরা এখানে r লিখবো, যে r টু দি পাওয়ার 0 সমান সমান মানে 1। সো 1 কে আমি ভেঙে r টু দি পাওয়ার 0 লিখে দিলাম। এবার দ্বিতীয় পদ সমান সমান লিখবো a গুণন r, যেহেতু r আছেই, r এর পাওয়ার 1। এবার a গুণন r স্কয়ার, r দুইটা। এভাবে চতুর্থ পদ যখন a আর
কিউব চতুর্থ পদ। এভাবে আমি n তম পদ লিখতে পারি ar টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কেন হয়েছে দেখুন বন্ধুরা, প্রথম পদ যখন, তখন আমার এখানে শূন্য, আর এর পাওয়ারটা শূন্য। যখন দ্বিতীয় পদ তখন আর এর পাওয়ার হচ্ছে 1, 2 হলে 1। এখানে তৃতীয় পদ অর্থাৎ 3 হলে এটা হয় 2, তৃতীয় পদ হলে 2, তাহলে চতুর্থ পদ হলে কত? 3। তাহলে n তম পদ হলে n মাইনাস 1, n এর থেকে কম। এই হচ্ছে আমাদের এখানে। তাহলে আমরা n তম পদের সূত্র দেখলাম ar টু দি পাওয়ার n মাইনাস 1, ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এখানে গুণোত্তর অনুক্রমের আমরা n তম পদ জানতে পারলাম ar টু দি পাওয়ার n মাইনাস 1। তো বন্ধুরা, এই কথাটাই আমাদের 41 পৃষ্ঠার শুরুতে এটা লেখা আছে। অর্থাৎ গুণোত্তর অনুক্রমের প্রথম পদটিকে a এবং সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটি গুণোত্তর অনুক্রমের বীজগণিতীয় রূপটি আমরা নিচের মতন করে লিখতে পারি। এই যে দেখুন, ar স্কয়ার ar কিউব, যেটা আমরা এখানে হিসাব করে দেই। তাহলে এখানে বলছে তোমরা কি বলতে পারবে অনুক্রমটির n তম পদ কত? আমরা কিন্তু অলরেডি করে এসেছি। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখানে n তম পদ হচ্ছে an সমান সমান ar টু দি পাওয়ার n মাইনাস 1। n তম পদকে আমরা an বলি, যেটা কিন্তু আমরা অলরেডি পর্যবেক্ষণ করেছি। তো বন্ধুরা, এখন আমরা পরের পৃষ্ঠায় পরের অংশতে যাই। 41 পৃষ্ঠার দেখুন আর একটু কাজ আছে, একক কাজ। তো একক কাজ হচ্ছে যে দুইটি সসীম এবং দুইটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও। একটা হচ্ছে আমি লিখতে পারি 2, 4, 8, 16 বা 32 এভাবে 256 পর্যন্ত সসীম হিসেবে দেখাই দিলাম। এবং এক্ষেত্রে খেয়াল করবেন সসীম গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে প্রথম যে পদটা লিখবেন যদি আপনি পূর্ণ সংখ্যা দিয়ে লেখেন, তাহলে আপনাকে কি করতে হবে, যে সংখ্যাটা লিখবেন তার ডাবল লিখবেন পরেরটাতে। অর্থাৎ আমি এখানে দেখুন 2 এর ডাবল পরে কত লিখছি, 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। এইভাবে করে আপনি গুণ করে করে আরো কয়েকটি ধাপ যাওয়ার পরে কিন্তু পাবেন 200। আমি এখানে 256 লিখেছি, আমি চাইলে 512 লিখতে পারতাম, আমি চাইলে 1024 লিখতে পারতাম, কারণ আমার ধাপগুলো প্রতি ধাপে ডাবল ডাবল করে বাড়তেছিল। এটা কিন্তু একটা সসীম গুণোত্তর অনুক্রম হয়ে গেছে। এখন আরেকটা সসীম গুণোত্তর অনুক্রম হতে পারে, আমরা ইচ্ছে করে একটু এবার ভগ্নাংশ লিখবো। এই যেমন প্রথম ভগ্নাংশ, প্রথম অনুক্রমের প্রথম পদটা আমরা ধরলাম 2, আর দ্বিতীয় যে পদ সেটাকে আমরা তখন কত লিখবো, 2/3। এখন আমার অনুপাত কত? সাধারণ অনুপাত। দেখুন সাধারণ অনুপাত কত পাচ্ছি, তাহলে আমার প্রত্যেকবার কিন্তু সাধারণ অনুপাত গুণ করে করে লিখতে হবে। এখন যদি আমি সরাসরি লিখতে চাই তাহলে আমাকে কি বুদ্ধি অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে আমার 2/3 ভাগ প্রথম পদ হচ্ছে আমার শুধু 2। তো বন্ধুরা, শুধু 2 পূর্ণ সংখ্যা, তার নিচে মনে মনে আমি হর হিসেবে 1 ধরতে পারি। এবং এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে কি হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে। তখন আমরা কি পাবো, 2/3 গুণন উপরে 1 নিচে 2। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে উপরে এই 1 উঠে যাবে, আর উপর থেকে এই 2 নিচে নেমে আসবে। তাহলে এটা পেলাম। এখন দেখুন 2 এর সাথে 2 কাটা যাবে এবং থাকবে উপরে 1 নিচে 3। তার মানে আমাদের এই যে অনুক্রম আমরা লিখতে যাচ্ছি তার সাধারণ অনুপাত আমরা হবে 1/3 লিখবো এই দুইটি পদ অনুসারে। তাহলে প্রত্যেকবারই কি করতে হবে, আমরা বলেছিলাম যে পূর্ববর্তী পদের সাথে ওই সাধারণ অনুপাতটাকে গুণ করতে হয়। তাহলে আমি এখন তৃতীয় পদ যদি এখানে লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বন্ধুরা, পূর্ববর্তী পদ 2/3 সাথে আমরা কি করব, এই সাধারণ অনুপাতটাকে গুণ করে দেবো 1/3। দেখুন এটা গুণ করলে আমরা উপরেরটা উপরের সাথে গুণ হবে, 2 1 2, অর্থাৎ লবের সাথে লব গুণ করলে 2, হরের সাথে হর গুণ করলে 3 3 9। চাইলে এটাকে আমরা 3 স্কয়ার দিয়েও লিখতে পারি। তো আমি উপরে লিখলাম 2/9। ঠিক একইভাবে পরের পদ যদি আমি লিখতে চাই, তাহলে পরের পদ লিখতে চাইলে আমাকে কি করতে হবে, এই যে 2/9 পেলাম, এটাকে আবার আমরা কি করব, এই সাধারণ অনুপাত 1/3 দ্বারা গুণ করতে হবে। এটা দ্বারা গুণ করব, গুণ করলে কত পাবো, উপরে 2 1 2 আর তার নিচে 3 নং 27। তার মানে এই পরের পদটি আমার হবে 2/27। ঠিক একইভাবে আমরা এইভাবে অনেকগুলো পদ বের করতে পারি। তাহলে এভাবে আমরা কত দূর যেতে পারি, আমরা এভাবে গুণ করতে করতে আরো একটু দূরে যেতে পারি। কেমন, যে এইবার আমরা 2/27 পেয়েছি। তাহলে 2/27 এটাকে আমরা সাধারণ অনুপাত 1/3 আবারও গুণ করব, তারপরে আবারও একটা 1/3 দ্বারা গুণ করব, তারপরে আবারও একটা 1/3 দ্বারা গুণ করব। এভাবে গুণ করলে কিন্তু আমরা যে কোনো মানে পরবর্তী পদ পাবো। এখানে যদি দেখুন চতুর্থ, তাহলে এটা হবে পঞ্চম পদ, ষষ্ঠ, সপ্তম। তাহলে এই সবগুলো গুণ করলে আমরা পাবো সপ্তম পদ।
তো দেখি এটা আমরা কত নম্বর পদ লিখেছি, 343। আমরা যদি 2 কে উপরে একই সাথে গুণ করি তাহলে 2 একে 2 এবং 27 এবং 3 গুণ করলে আমরা পাবো 3 27 81 এবং এই 81 সাথে যদি আমরা আবারও 3 গুণ করি অর্থাৎ এইটুকু গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো 343 নিচে 343 আর উপরে হচ্ছে 2 একে 2। তো বন্ধুরা আমরা এইটা করি নাই, আমরা এই পর্যন্ত করেছি। সো এখানে 2/343 লিখেছি। এখন যদি আমরা আরো একটা পদ করে দিতাম তাহলে কি হতো, এই 2/343 অর্থাৎ এটার সঙ্গে আমাদের নিচে আর একটা 3 গুণ করে দিলেই হতো, অর্থাৎ উপরে 2 হতো আর নিচে হতো 3 3 9 3 4 12 2 হাতে থাকবে 1 3 3 9 10 অর্থাৎ 1029। তাহলে আমরা পরের পদটা লিখে দিতে পারতাম যে এটা যদি না লিখি তাহলে আমরা কি করতে হবে, কমা দিয়ে এখানে লিখতাম 2/1029 এটা লিখে দিলেও হবে। এবার আমরা পরেরটা দেখব যে অসীম গুণোত্তর অনুক্রম। অসীম গুণোত্তর অনুক্রম আমরা লিখব ঠিক এইরকমই, আমার যা ইচ্ছে তাই। বলেছিলাম যে আমি যদি একটা অনুক্রম লিখি তাহলে সেই অনুক্রমে আমার কি করতে হবে, প্রত্যেকটা পদ হবে পূর্ববর্তী পদের সাথে দ্বিগুণ। তাহলে অসীম হিসেবে লিখতে চাইলে আমরা শেষের পদটা আর বের করব না, শেষের পদটা আমরা যেমন এখানে 256 লিখেছিলাম এখানে আর লেখার প্রয়োজন হবে না এরকম। তো আমরা লিখতে পারি 5, 5 এর ডাবল, 5 কে আমরা এইভাবে ডাবল বলতে 5 5 25 স্কয়ার দিয়ে এবং তারপরে আবার 5 এর উপরে কিউব দিলে 125, এমনি করে 625 এভাবে কিন্তু হতে পারে। এটা কেমন করে লিখেছি যে প্রথম পদটা ছিল 5, তারপরেরটা হচ্ছে 5 স্কয়ার অর্থাৎ আর স্কয়ার, এরপরে 5 কিউব, এরপরে 5 টু দি পাওয়ার 4, এভাবে আমরা পদটি লিখেছি। তো দেখুন বন্ধুরা এভাবে আমি কিন্তু ডট ডট চিহ্ন দিয়ে দিতে পারি। সো এটা একটা অসীম গুণোত্তর অনুক্রম। আবার আরেকটা হতে পারে অসীম গুণোত্তর অনুক্রম এরকম যে প্রথম পদ যদি আমি ধরি, পরে এটা আমরা যদি একটা ভগ্নাংশ হিসেবে ধরি তাহলে হচ্ছে 1/2, তারপর এটা কত হবে 1/4। এই 1/4 কেমন করে পেলাম, আসুন আবারও এই যে দ্বিতীয় পদ আমাদের কত আছে 1/2, এই 1/2 ভাগ আমরা কত লিখবো 1, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিব পরে, কিন্তু এই একের নিচে মনে মনে 1 আছে, তাহলে এই গুণ চিহ্ন দিলে 1টা কিন্তু আলটিমেটলি উপরে উঠে যাবে। তাহলে হাফ গুণন 1/1, তার মানে ওই ফলাফলটা কিন্তু আমাদের হাফই আসবে, অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে হাফ। এই হাফ দ্বারা আমরা কি করব, দ্বিতীয় পদের সাথে হাফ গুণ করলে পরের পদ পাবো, তাহলে দ্বিতীয় পদ হাফ গুণন সাধারণ অনুপাত হাফ, তাহলে হচ্ছে 1/2 2 4। সো এখানে আমরা তৃতীয় পদ হিসেবে লিখবো 1/4 এবং এই 1/4 এর সঙ্গে আমরা আবারও যদি সাধারণ অনুপাত গুণ করি দ্যাট ইজ 1/2, তাহলে আমরা কি করবো, তারপরের পদ পাবো। তো বন্ধুরা 1 1 1 উপরে আর নিচে হচ্ছে 4 2 8, সো তারপরের পদটি হবে 1/8। এভাবে আমরা ডট ডট দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের অসীম গুণোত্তর অনুক্রম। তো অসীম গুণোত্তর এবং সসীম গুণোত্তর দুটো অনুক্রম আমরা কিন্তু লিখেছি। এখন আমাদের যে কাজটা বাকি আছে সেই কাজটা হচ্ছে এটা আমরা করে ফেললাম, এখন এটা বাকি আছে, আমরা এটা এখন করব এবিসি গুণোত্তর ও অনুক্রমভুক্ত হলে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। এখানে দেখুন এবিসি বলা আছে, এ বি আর সি কয়টা পদ, এ যদি প্রথম পদ হয়, বি হচ্ছে দ্বিতীয় পদ আর সি হচ্ছে তৃতীয় পদ। আমি যদি একে প্রথম পদ বিবেচনা করি 1 নম্বর পদ, বি হচ্ছে 2 নম্বর, তাহলে সি হচ্ছে 3 নম্বর পদ। তো বন্ধুরা অনুক্রমের এতক্ষণ ধরে কি শিখলাম, অনুক্রমের পদগুলো কি হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে এবং তার পরবর্তী পদকে এভাবে ভাগ করলে আমরা কি হয়, অনুপাতগুলো সমান হয়। তাহলে এখন যদি আমরা এই এ বি আর সি কে নিয়ে ভাবি যে এ বি আর হচ্ছে কত সি, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি, দ্বিতীয় পদ বি কে আমরা প্রথম পদ এ দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কি পেলাম, বি/এ পেলাম। তেমনি তৃতীয় পদ সি, এই সি কে আমরা কি করবো, তার পূর্ববর্তী পদ বি দ্বারা ভাগ করব, তাহলে তার মান পেলাম হচ্ছে c/b। তার মানে এটা কিন্তু একটা অনুপাত, এটা অনুপাত। আমরা জানি যে এই গুণোত্তর ধারাভুক্ত হলে কি হয়, তাদের অনুপাতগুলো সবসময় সমান হয়। তার মানে b/a যত বড় হবে c/b তত বড় হবে, দ্যাট ইজ এই দুটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে দেখুন তো এরকম পাওয়া গেল কিনা, তাহলে b/a সমান আমরা c/b এভাবে লিখতে পারি। আবার এটাকে যখন এই বিপরীতকরণ করি, অর্থাৎ এই পাশেরটা উল্টা করি, ওই পাশেরটা উল্টা করে নিই, দ্যাট ইজ এই b/a না লিখে a/b লিখি, তাহলে আমার ডান পাশটা হবে b/c।
আমরা সেইভাবে কিন্তু এই জিনিসটা করতে পারি। সো আমরা চলুন এটা করব যে এবিসি গুণোত্তর অনুক্রমভুক্ত হলে আমরা এখানে কি করতে পারি, লিখতে পারি। যেহেতু এবিসি গুণোত্তর অনুক্রমভুক্ত, তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান দ্বিতীয় পদ মানে হচ্ছে আমাদের বি আর প্রথম পদ হচ্ছে এ। এটাই কিন্তু আমাদের দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত। ঠিক একইভাবে আমরা যদি বলি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ হচ্ছে আমাদের কত, সি, তার নিচে হচ্ছে আমাদের কত, তৃতীয় পদ হচ্ছে বি। এখন যেহেতু এই দুটাই হচ্ছে আমাদের কিন্তু অনুপাত পাওয়া গেল, তাহলে আমরা জানি পাচ্ছি বি ডিভাইড বাই এ, সি ডিভাইড বাই বি, এরা কিন্তু সমান হবে। এখানে আমরা লিখবো এ ডিভাইড বাই বি সমান সমান বি ডিভাইড বাই সি, বা বি ডিভাইড বাই এ সমান সমান সি ডিভাইডেড বাই বি। তো এইভাবে খালি ঘর আমরা দিয়ে দেখাই দিতে পারি। এবিসি গুণোত্তর অনুক্রমভুক্ত হলে এভাবে বা এভাবে লেখা যায়। তো বন্ধুরা, এবার 41 পৃষ্ঠার গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ বা n তম পদ নির্ণয়। দেখুন এখানে বেশ কয়েকটি অনুক্রম দেওয়া আছে, 3টি অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমগুলোর সাধারণ অনুপাত এবং পরের 3টি পদ নির্ণয় করতে বলছে। প্রথমে সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে, পরে 3টি পদ নির্ণয় করতে বলছে, এবং তোমাদের জন্য একটি নির্ণয় করে দেওয়া হলো, এখানে দেওয়া আছে। প্রথমটাতে দেখুন এই যে অনুক্রমটা দেওয়া আছে, সাধারণ অনুপাত নির্ণয় করছে, সাধারণ অনুপাত নির্ণয় করার পরে পরে 3টি পদ সহ অনুক্রমটি লিখে দিয়েছে। এটা কেমন করে করেছে চলো আমরা একটু দেখিয়ে নিই, তারপর আমরা পরের দুটার সলিউশন করব। এখানে প্রদত্ত অনুক্রম 6, 18, 54। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ a সমান সমান কত, 6। তাহলে এটা সাধারণ অনুপাত কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আমরা যদি করি, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান 18 ভাগ 6 ইকুয়ালস টু কত পাবো আমরা, 18কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 3, অর্থাৎ 3। এভাবে আমরা তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটি হবে কত, 54 ভাগ 18। তাহলে 54কে 18 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে আবারও 3। তার মানে প্রত্যেকটি পদের মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটার মান কিন্তু আমরা সমান পাচ্ছি। তাহলে এখানে সাধারণ অনুপাত কিন্তু 3, সো এখানে আমরা এভাবে লিখে দিতে পারি সাধারণ অনুপাত 3। এখন পরের যে 3টি পদ আছে, সেই পরের 3টি পদ সহ আমাদের অনুক্রমটি কিভাবে লিখতে হবে, এই যেভাবে লিখতে হবে। তো সেটা লেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা পদই ছিল, তাহলে আমাকে পরের পদ নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, অনুক্রমটি সাধারণ পদ আমরা আর হিসেবে পেলাম 3। এখন আমরা যদি এই অনুক্রমের 1, 2, 3, 4 নম্বর পদ চাই, তাহলে চতুর্থ পদ কত হবে, চতুর্থ পদের সূত্র হবে আমাদের সাধারণ সূত্র থেকে আমাদেরকে বের করতে হবে। তো বন্ধুরা, আমরা জানি যে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। ar টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ a হচ্ছে প্রথম পদ, r হচ্ছে সাধারণ অনুপাত, আর n হচ্ছে পদ সংখ্যা। তো বন্ধুরা, এখানে আমরা দেখছি n মানে হচ্ছে 4 আর a মানে হচ্ছে 6, সো আমরা এর পরিবর্তে 6 লিখলাম। আর এর পরিবর্তে আমরা কত লিখব, আর এর মানে যে বের করলাম 3 টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে চতুর্থ পদ যেহেতু, তাহলে 4 মাইনাস 1। সো এটার মান কত পাবো আমরা, 6 গুণন 3 টু দি পাওয়ার, দেখুন 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3। 3কে 3 বার গুণ করলে কত পাবো আমরা, 27। সো লিখবো 6 ইন্টু 27, এবং 6কে 27 দ্বারা গুণ করলে আমরা পাবো 162। তার মানে আমাদের চতুর্থ পদের মান হচ্ছে 162, এই যে দেখুন 162। এভাবে পঞ্চম পদ সমান সমান ar টু দি পাওয়ার n মাইনাস 1, এবং একইভাবে 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1, কারণ এটা ছিল পঞ্চম পদ, তাহলে 5 মাইনাস 1। তাহলে এখানে 6 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এবং 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, সো আমরা লিখবো 6 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তো বন্ধুরা, 3 টু দি পাওয়ার 4 মানে কেমন, 3কে 4 বার গুণ করতে হবে। 3কে 4 বার গুণ করলে কত পাই আমরা, 3কে যদি 4 বার গুণ করি, দেখুন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। তো বন্ধুরা, যদি 3 এবং 3 গুণ করি, 3 3কে 9 গুণন এই 3 এবং 3 গুণ করলে 3 3কে 9, এবং পরবর্তীতে 9 9 গুণ করলে হবে 81। তার মানে 3কে 4 বার গুণ করলে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 কে যদি আমরা এইভাবে গুণ করি, তাহলে আমাদের ফলাফলটা আসবে কত, 81। সো 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এখানে 81, আর 81কে 6 দ্বারা গুণ করলে আমাদের ফলাফল আসবে 486। তো এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। একইভাবে ষষ্ঠ পদ সমান সমান ar টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ 6 মাইনাস 1,
6 into 3 to the power 6 minus 1, 6 minus 1 মানে হচ্ছে 5, that is 6 গুণন 3 to the power 5, এবং 3 কে 5 বার গুণ করলে তাহলে দেখুন এখানে 3 কে 4 বার গুণ করলে পেয়েছিলাম 81, তার মানে এখানে আরেকটা 3 গুণ হতো, অর্থাৎ এই 81 এর সাথে আরেকটা 3 গুণ করতে হতো। 81 এর সাথে 3 গুণ করলে আমরা কত পাবো, অর্থাৎ 6 গুণন 243, অর্থাৎ এই 81 কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 243, এবং 243 কে আমরা যখন এই 6 এর সাথে গুণ করে দেব তখন আমাদের ফলাফলটা আসবে 1458। সো আমরা লিখব নির্ণয় অনুক্রমটি 6, 8, 6, 18, 54, 162, তারপর 486 এবং 1458। এই হলো আমাদের পরের তিনটে পদ সহ অনুক্রমটা। তো এভাবে কিন্তু এটা সলিউশন করা হয়েছিল, এটা করে দেওয়া আছে। যাই হোক আমরা পরেরটা দেখব। 2 নম্বর অনুক্রম। 2 নম্বর অনুক্রমে আমাদের প্রথম পদ হচ্ছে 3x, পরেরটা হচ্ছে 9x স্কয়ার এবং তৃতীয় পদ হচ্ছে 81x কিউব। তো বন্ধুরা প্রদত্ত অনুক্রম আমরা লিখলাম যথারীতি 3x, 9x স্কয়ার, 81x কিউব। এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত আমাদের 9x স্কয়ার ভাগ প্রথম পদ হচ্ছে 3x। আমরা যদি ভাগ করি তাহলে দেখুন 3 দ্বারা 9 কে কাটলে হবে 3, 3 কে 9 অর্থাৎ 3, আর x আর x স্কয়ার কে কাটলে আমরা পাবো শুধু x, দ্যাট ইজ উপরে হচ্ছে 3x। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হচ্ছে 3x, তাহলে ফলাফল পেলাম 3x। এবার আমরা যদি লিখি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তাহলে দেখুন তৃতীয় পদ হচ্ছে আমাদের 81x কিউব ডিভাইডেড বাই 9x স্কয়ার। তাহলে এখানে আমরা যদি 9 দ্বারা 81 কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো, 9 পাবো। 9 9 81, 9, আর x স্কয়ার দিয়ে যদি আমরা x কিউব কে ভাগ করি তাহলে x স্কয়ারের সাথে x স্কয়ার কেটে যাবে, তাহলে থাকবে এখানে শুধু x উপরে, দ্যাট ইজ 9x। তো বন্ধুরা তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত তাহলে আমরা পেলাম 9x, আবার দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত পেয়েছি 3x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত এবং তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাতের মানটা সমান নয়, তার মানে এখানে অনুপাতগুলো সাধারণ হচ্ছে না। যদি সাধারণ অনুপাত না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এটাকে গুণোত্তর অনুক্রম বলতে পারবো না, অর্থাৎ আমরা লিখবো যেহেতু অনুপাতদ্বয় সমান নয় তাই অনুক্রমটি গুণোত্তর নয়। তাহলে আমাকে কি করতে হবে, এখন অন্য কোনো উপায়ে এটার সাধারণ পদ বা n তম পদ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পদকে আমরা একটু ডিস্ট্রিবিউশন করে দেখব কি আছে এর ভিতরে। প্রথম পদ আছে 3x, আমরা দ্বিতীয় পদটা একটু লিখে নিই 9x স্কয়ার, এবং তৃতীয় পদ হচ্ছে 81x কিউব। 9 এখানে 81, এখানে x স্কয়ার এবং x কিউব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে x একটা আছে, এখানে x দুইটা এবং x তিনটা, অর্থাৎ যেহেতু প্রথম পদ তাহলে একটা x, দ্বিতীয় পদ হলে দুইটা x অর্থাৎ x স্কয়ার, তৃতীয় পদ হলে x কিউব। এটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম পদের ক্ষেত্রে পাচ্ছি 3, দ্বিতীয় পদের ক্ষেত্রে 9 এবং তৃতীয় পদের ক্ষেত্রে 81। আমাদেরকে এটাকে আবার আরো আমরা কি করব, ভেঙে ফেলবো। দেখুন 9 কে আমরা ভাঙতে পারি 3 3 9, তাহলে 3 গুণন 3 অর্থাৎ 3 স্কয়ার লিখতে পারি এটাকে। এবং 81 কে ভাঙলে আমরা কি পাবো, আমরা জানি 3 3 9, 3 9 27, 3 27 81, অর্থাৎ 4টা 3 গুণ করলে আমরা 81 পাই। সো এখানে আমরা লিখতে পারি 3 × 3 × 3 × 3, অর্থাৎ এদেরকে আবার যদি আমরা একত্র করে লিখি তাহলে কি হবে, এখানে 4টা 3 আছে তাহলে 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা পেলাম 3x কে এভাবে লেখা যায় 3 × x, 9x স্কয়ার কে লেখা যায় 3x স্কয়ার x স্কয়ার, এবং 81x কিউব কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4x কিউব। তো বন্ধুরা সবই ঠিক ছিল, সমস্যা হচ্ছে এখানে 4। দেখুন প্রথম পদের ক্ষেত্রে এটা 3 এর পাওয়ার 1 ধরা যায়, দ্বিতীয় পদ হচ্ছে 2, কিন্তু তৃতীয় পদের ক্ষেত্রে আমরা পাচ্ছি 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু সাধারণ পদ বের করা একটু সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে আমরা 1 দিলাম এবং x এর পাওয়ারটাকে আমরা 1 ধরে নিলাম। এই পদগুলোকে আমরা আরো একটু স্প্রেডিং করার চেষ্টা করব। দেখুন এখানে 4 আছে, বাকিগুলো ঠিকঠাক থাকলো, আমরা 4টাকে ভেঙে আরো ভেঙে লিখব 2 স্কয়ার। তাহলে আমরা এখানে লিখলাম 4টা ভেঙে 2 স্কয়ার। এখন দেখুন এখানে 3 স্কয়ার, এখানে 3 স্কয়ার, তার উপরে স্কয়ার, অর্থাৎ 3 এর উপরে কিন্তু আবার 2 এখানে ফিক্স হয়েছে দুটাতেই। তাহলে এখানে এই 1টাকে ভেঙে আমরা লিখতে পারি, এখানেও কিন্তু 2 লিখতে পারি। তাহলে 2 এর পাওয়ার কত দিলে সেটা 1 হবে, 2 এর উপরে আমরা একটা পাওয়ার দিয়ে লিখব। তার আগে এখানে আমরা 2 এর পাওয়ার 1 দিয়ে নিলাম। এখন আমরা এখানে দেখুন এই 1টাকে লিখব 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 কেন লিখবো, এই যে দেখুন এখানে 2, এখানে 2, এখানে 2, অর্থাৎ সবগুলো 3 স্কয়ার হচ্ছে। এটা 3 ফিক্স ছিল, এখন 2 করে ফিক্স হচ্ছে, তাদের উপরে আবার আসলো 2 1 0। এটা তো 1 2 3 ছিল, প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2 এবং তৃতীয় পদের জন্য 3। তাহলে এখানে আমরা চেষ্টা করছি 1 2 3 আনার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 0, এখানে 1, এখানে 2। তো বন্ধুরা
এখনো কিন্তু হয় নাই। এখন 3 ফিক্সড হয়েছে, তার উপরে স্কোয়ার ফিক্সড হয়েছে, কিন্তু এই 2 1 এদেরকে আমরা এই সংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারিনি, কারণ 3 এর ক্ষেত্রে 2 হচ্ছে, 2 এর ক্ষেত্রে 1 হচ্ছে, আবার 1 এর ক্ষেত্রে 0 হচ্ছে। তাহলে এগুলোকে আমরা কি করতে পারি, আরো ভাঙতে পারি। কেমন, যে এখানে 2, যে 2 আছে সেই 2 কে আমরা ভেঙে লিখবো, এখানে 1 কেও ভেঙে লিখবো এবং 0 কেও ভেঙে লিখবো। 0 কে যদি ভেঙে লিখি, আমাদের দরকার হচ্ছে 1 সংখ্যাটা আনা, 1, অর্থাৎ 1 এর সাথে এখানে 1 হবে। তাহলে 0 কখন হয়, 1 এর সাথে কি সম্পর্ক করলে 0 হয়? আমরা জানি 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0 পাই। তাহলে আমরা 1 থেকে 1 বিয়োগ করে 0 নিয়ে আসবো। 1 বিয়োগ 1, তাহলে এখানে 1 নিয়ে আসতে হবে, 2 বিয়োগ 1, এবং এখানে হচ্ছে 3 বিয়োগ 1 মানে 2। এখন দেখুন আমাদের এখানে 1 গুলো ফিক্সড হয়েছে, মাইনাস 1 গুলো ফিক্সড, কিন্তু এখানে হচ্ছে 1 2 3, অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 এবং তৃতীয় পদের ক্ষেত্রে 3। অর্থাৎ একটু লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। 3 স্কোয়ারের উপরে কিন্তু পাওয়ার 3 মাইনাস 1, 3 স্কোয়ারের পাওয়ার 2 মাইনাস 1, 3 স্কোয়ারের পাওয়ার 1 মাইনাস 1, আর x এর পাওয়ার 1 2 3 তো থাকবেই। এখন দেখুন এভাবে আমরা লিখতে পারি, যেহেতু এখানে 3 ফিক্সড এবং স্কোয়ার ফিক্সড, 3 এর উপরে যে স্কোয়ার এটা ফিক্সড, আবার এখানে x এর পাওয়ার গুলো 1 2 3, তাহলে এখানে মাইনাস 1 গুলো ফিক্সড, তাহলে 1 2 3। আমাদের শুধু পরিবর্তন যে জায়গাগুলো আছে আমরা সেই জায়গাগুলো একটু মার্কিং করি। এই যে 1 2 3, এখানেও দেখুন 1 2 3। তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে এগুলো 4 হবে, পঞ্চম পদের ক্ষেত্রে 5 হবে, ষষ্ঠ পদের ক্ষেত্রে এই জায়গাগুলোতে 6 হবে। এইভাবে আমরা n তম পদের ক্ষেত্রে কি করব, 3 টু দি পাওয়ার স্কোয়ার এটা ফিক্সড, তারপরে মাইনাস 1 ফিক্সড, এক্সটা ফিক্সড, x এর পাওয়ারটা আমাদেরকে এখন কত হবে, n হবে, এবং যথারীতি এখানেও আমাদের 1 2 3, তাহলে এখানেও n হবে। তাহলে আমরা পেলাম n তম পদের সূত্র হচ্ছে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের n তম পদ এই অনুক্রমের। এখন আমরা চতুর্থ পদ অর্থাৎ পরবর্তী পদ যেগুলো আছে, এই পদ এই পদ এবং এই পদ বের করব। তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে আমাদের কি হবে, ঠিক এই সূত্রটাকে ব্যবহার করব, 3 টু দি পাওয়ার স্কোয়ার তার উপরে পাওয়ার n মাইনাস 1। দেখুন n তম পদ হলে n মাইনাস 1, তাহলে আমাদের এখানে চতুর্থ পদ হলে এই 4 মাইনাস 1 হবে। আমরা লিখতেছি 4, কিন্তু তার আগে পাওয়ারটা 4, x এর পাওয়ারটা 4 দিয়ে নিলাম, এখানে আমরা পাওয়ার 4 দেব। তাহলে দেখুন 3 স্কোয়ার পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 আমরা এই সূত্র থেকে লিখলাম। এখন এখানে ছোট্ট একটু কাজ আছে, কাজটা আমরা করে দেবো, কারণ এখানে সংখ্যার সঙ্গে সংখ্যার বিয়োগ হয়ে আছে। সো 3 স্কোয়ারের উপরে পাওয়ার আমাদের কত হবে, এখানে 4 থেকে 1 বিয়োগ করলে আমরা 3 পাবো, আর x টু দি পাওয়ার 4 তো অবশ্যই থাকবে, আমরা x টু দি পাওয়ার 4 লিখবো এবং এখানে পাওয়ারটা 3 লিখবো। এখন পঞ্চম পদ কত, আচ্ছা পঞ্চম পদের আগে আমরা এটা আরেকটু কাজ করে দিতে পারি, কারণ এখানে 2 কিউব আছে, দেখুন 2 কিউব মানে হচ্ছে 8, সো 3 টু দি পাওয়ার 8 এবং x টু দি পাওয়ার 4 থাকবে, এটা আমরা লিখলাম। অর্থাৎ চতুর্থ পদ ফাইনালি আমরা পেলাম 3 টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে পঞ্চম পদটা হবে 3 টু দি পাওয়ার স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1 ফিক্স ছিল, x টু দি পাওয়ার 5, আর এখানে হচ্ছে 5। তাহলে আমরা পাচ্ছি 3 স্কোয়ার টু দি পাওয়ার 4 আর হচ্ছে x টু দি পাওয়ার 5। তাহলে 3 স্কোয়ার টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। এখন দেখুন 2 টু দি পাওয়ার 4 মানে কত, এই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমরা পাই 16, কারণ 2 কে 4 বার গুণ করুন, দেখুন 2 কে 4 বার গুণ করলে আমরা পাবো 16, 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, আর 3 টু দি পাওয়ার 16 ইন্টু x টু দি পাওয়ার 5। এভাবে আমরা ষষ্ঠ পদ যদি চাই তাহলে আমরা লিখবো একইভাবে। তো এখানে 3 স্কোয়ার টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 3 স্কোয়ার টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হচ্ছে 6 মাইনাস 1 মানে হচ্ছে 5 ইন্টু x টু দি পাওয়ার 6। তো আমরা এটা লিখলাম ইকুয়ালস টু, দেখুন এখানে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আমরা পাবো 32, তো 2 কে 5 বার গুণ করলে 32 পাওয়া যায়। তাহলে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 32 ইন্টু x টু দি পাওয়ার 6। তো বন্ধুরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পদ কিন্তু আমাদের এখানে আমরা পেয়ে গেছি। 3 নম্বর অনুক্রম। তো 3 নম্বর অনুক্রমে আমাদের আছে প্রদত্ত অনুক্রম 625, 25 এবং 5। তো এক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ এবং প্রথম পদের যে অনুপাত সেটা আমরা নির্ণয় করব। দেখুন দ্বিতীয় পদ হচ্ছে আমাদের কত, 25, আর প্রথম পদ হচ্ছে 625। তো আমরা সেইগুলো এখন এখানে লিখব, এই যে 25 ডিভাইডেড বাই 625। এখন আমরা এখানে কাটাকাটি করব, 25 দ্বারা 625 কে কাটলে আমরা নিচে 25 পাবো,
অর্থাৎ এখানে আমরা এই অনুপাতের মান পাবো 1/25। এবার তৃতীয় পদকে আমরা যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, অর্থাৎ 5কে আমরা 25 দ্বারা ভাগ করব, 5 ভাগ 25, তাহলে এখানে কাটাকাটি করলে আমরা নিচে পাবো 5, অর্থাৎ এখানে পাবো 1/5। তো বন্ধুরা আমরা লক্ষ্য করি এখানে দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত হচ্ছে 1/25 এবং তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের ভাগফল বা অনুপাত হচ্ছে 1/5, যা কিন্তু সমান নয়। তার মানে যদি এই অনুপাতগুলো সমান না হয়ে থাকে তাহলে আমরা এই অনুক্রমটিকে আমরা কি বলবো না, আমরা কিন্তু গুণোত্তর বলতে পারবো না। অর্থাৎ আমরা লিখবো যেহেতু অনুপাত দ্বয় সমান নয় তাই অনুক্রমটি গুণোত্তর নয়। এখন আমরা তাহলে কিভাবে বের করতে পারি? প্রথম পদকে আমরা এভাবে বিশ্লেষণ করব। দেখুন প্রথম পদ আছে 625, এটাকে আমরা লিখতে পারি 625কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে 5 × 5 × 5 × 5, অর্থাৎ 4টা 5 গুণ করলে পাই 625, মানে 5 × 5 = 25 এবং 5 × 5 = 25, আলটিমেটলি 25 এবং 25 গুণ করলে 625। তার মানে 625কে ভাঙলে আমরা এভাবে 4টা 5কে গুণ করে লিখতে পারি। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি সূচকের নিয়মে 5 to the power 1, 5 to the power 1, 5 to the power 1, তার মানে 4টা 5কে গুণ করলে আমরা পাবো 5 to the power 4। এবারে দ্বিতীয় পদ আমরা যদি লিখি তাহলে দ্বিতীয় পদ ছিল আমাদের 25, সো 25 সমান সমান আমরা লিখতে পারি 5 × 5 = 25, অর্থাৎ 5 × 5। তাহলে এখানে আমরা লিখতে পারবো 5 স্কয়ার এবং তৃতীয় পদ সমান সমান হচ্ছে 5, এটাকে আমরা লিখতে পারি শুধু 5 এবং 5 to the power 1। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5 গুলো ফিক্সড হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4, 2 এবং 1 এগুলো কিন্তু ফিক্সড এখনো হয় নাই, বা এগুলোর মধ্যে কিন্তু আমাদের এখনো এই 1, 2, 3 অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় নাই। কারণ এখানে 1 হলে এখানে 1 হতে হবে, এখানে 2 হলে 2 হতে হবে, 3 হলে 3 হতে হবে। তো এটাকে আমরা করার জন্য আমরা এটাকে আরো ভাঙবো, অর্থাৎ দেখুন এখানে 5 to the power 4 আছে, এটাকে ভেঙে আমরা 2 স্কয়ার লিখবো। সেক্ষেত্রে আমরা এখন দেখবো যে এখানে কিন্তু এই দুটাতে কিন্তু 2 ফিক্সড হয়েছে, তাহলে এখানে 2 র পাওয়ার 1 দিব এবং এখানে কিন্তু আমরা 1 কে ভেঙে আমরা এই যে 2 র পাওয়ার লিখবো, অর্থাৎ এখানে তখন এই 2 ফিক্সড হবে। তো আমরা জানি বন্ধুরা কোনো কিছুর পাওয়ার 0 দিলেই 1 হয়, তাহলে আমরা ইচ্ছে করে এখন 2 র পাওয়ার 0 দেব এখানে, অর্থাৎ 2 to the power 0। তাহলে কি হলো, এখানে 2 গুলো ফিক্সড হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2, 1 এবং 0 এখানে, এরপরও কিন্তু আমাদের এইগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না, তাহলে আমরা আরো ভাঙবো। এখন আমরা কি করব, এই যে 2 কে লিখবো, কিভাবে লিখবো? 1 কে লিখবো এবং 0 কে লিখবো। কিভাবে লিখবো দেখুন, এই 2 এর ক্ষেত্রে আমার 1 আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে 1 পাবো কিভাবে? 1 কথাটা আসতে হবে, যোগ করে হোক বা বিয়োগ করে হোক। তাহলে আমরা এখানে যদি 3 থেকে 1 বিয়োগ করি তাহলে কিন্তু 2 পাবো। সো আমরা লিখবো 3 বিয়োগ 1, এটাতে লিখবো 3 বিয়োগ 2 এবং এটাতে লিখবো 3 বিয়োগ 3, তাহলে কিন্তু আমার 0 হবে। অর্থাৎ 3 থেকে 3 বিয়োগ করলে 0, 3 থেকে 2 বিয়োগ করলে 1 এবং 3 থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 তো ফিক্সড হয়েই গেছিল, এরপরে 2 ফিক্সড হয়ে আছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে 3 গুলো, পাওয়ার গুলো 3, এগুলোও ফিক্সড হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3 এগুলো আসছে, অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 এবং তৃতীয় পদের ক্ষেত্রে 3। তাহলে কিন্তু আমরা এখন সাধারণ পদ বের করতে পারবো। অর্থাৎ এভাবে আমরা যদি n তম পদ বের করি তাহলে n তম পদের ক্ষেত্রে আমরা লিখতে পারবো 5 স্কয়ার টু দি পাওয়ার 3, কারণ এই কয়টা ফিক্সড, মাইনাস যখন প্রথম পদের ক্ষেত্রে 1 হয়, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 হয়, তৃতীয় পদের ক্ষেত্রে 3 হয়, তাহলে এখানে n তম পদের ক্ষেত্রে হবে n, অর্থাৎ হচ্ছে -n। তাহলে আমরা n তম পদ বের করেছি। এখন আমরা কি করব, এই অনুক্রমটির চতুর্থ পদ, পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ বের করব। তাহলে চতুর্থ পদ সমান সমান হচ্ছে 5 স্কয়ার টু দি পাওয়ার 3 মাইনাস, দেখুন এই যে n এর জায়গাতে 4 হয়েছে, তাহলে এখানে n এর জায়গাতে 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 স্কয়ার টু দি পাওয়ার, এই যে 3 থেকে 4 বিয়োগ করলে কত পাবো, আমরা পাবো -1। সো এখানে আমরা -1 লিখব। আর এখানে 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2। আমরা জানি এইরকম একটা সূচকের নিয়ম আছে, হচ্ছে a টু দি পাওয়ার -n হলে তাহলে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারটা মাইনাস হলে এই সূচক সহ ভিত্তিটা নিচে লেখা যায়। তাহলে আমরা লিখব 1/5 টু দি পাওয়ার 1/2। একইভাবে পঞ্চম পদ যখন বের করব তখন হবে 5 স্কয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 5, তার মানে 5 স্কয়ার টু দি পাওয়ার, এই যে 3 - 5 মানে হচ্ছে -2। তাহলে আমরা লিখব 5 টু দি পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার -2 হলে 2 টু দি পাওয়ার -2 হলে আমরা লিখব 1/2 স্কয়ার। অর্থাৎ এই যে মাইনাসের কারণে পাওয়ারের সামনে যেহেতু মাইনাস ছিল, তাহলে এই 2 এর উপরে 2 স্কয়ার মানে 2 এর উপরে পাওয়ার 2, এটা হবে 1 এর নিচে। তাহলে 1/2 স্কয়ার মানে 1/2, 2 দোকানে 4।
সো আমরা লিখবো 5 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4। একইভাবে ষষ্ঠ পদ বের করব 5 স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 6 সমান সমান 5 স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3 এবং এখানে লিখবো 5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 কিউব, দ্যাট ইজ 2 কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ 1 ডিভাইড বাই 8। তো এভাবে আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পদ নির্ণয় করলাম। তো এই যে আমরা যে পদগুলো পেয়েছি এই পদগুলো আমরা কি করব, আমাদের এই ব্ল্যাঙ্কগুলোতে আমরা লিখে দেব। এখানে এই তিনটা ব্ল্যাঙ্কে আমরা এই তিন পদ লিখে দেব। আর এখানে সাধারণ অনুপাতগুলো কি ছিল, এখানে সাধারণ অনুপাত ছিল না। তো কিন্তু এরপরে আছে দেখুন যে তোমরা তো পরবর্তী তিনটি পদ খুব সহজেই বের করতে পারলে, তো আমরা তো খুব সহজেই বের করতে পেরেছি। কিন্তু তোমাকে যদি 50তম পদ বা 100তম পদ নির্ণয় করতে বলে তাহলে তুমি কি এইভাবে একটি করে নির্ণয় করবে? তো বন্ধুরা আমরা কিন্তু একটি করে নির্ণয় করিনি, আমরা কি দিয়ে নির্ণয় করেছি, এখানে আমরা বাধ্য হয়ে সূত্র ব্যবহার করেই নির্ণয় করেছি। তো এখানে বলা আছে ভেবে দেখো তো কাজটি সহজ হবে কিনা। আসলে একটি করে নির্ণয় করা কিন্তু খুবই কঠিন, কারণ 50তম পদ বের করতে চাইলে একটা একটা করে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হতো, এ আর টু দি পাওয়ার এরকম করে সংখ্যা বসাইতে হতো এই আর এর মান বের করে। তা বসিয়ে এরকম করে একটা একটা করে হিসাব করে 50তম পদ পাইতে গেলে আমাদেরকে অনেক সময় লাগতো। আবার 100তম পদের ক্ষেত্রেও কিন্তু তাই। তো সেক্ষেত্রে কিন্তু কাজটা সহজবোধ্য ছিল না। সেই ক্ষেত্রে আমাদের সহজবোধ্য করতে গেলে আমাদের কি করা দরকার, আমাদের সাধারণ পদ বা n তম পদ নির্ণয় করে এটা করা দরকার। সেই জন্য এখানে বলা হয় n তম পদ নির্ণয়। তো বন্ধুরা আমরা একটু দেখে আসি যে আমাদের এই যে দুইটা সিকোয়েন্স আছে, এখানে দুই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে n তম পদ বের করব। এই যে আমরা 2 নম্বরটাতে এইভাবে করেছিলাম, এই পর্যন্ত ষষ্ঠ পদ পর্যন্ত আমরা এইভাবে করেছিলাম। তাহলে আমরা একইভাবে বলতে পারি যে ষষ্ঠ পদ যেহেতু বের করা ছিল তাহলে এখন 50তম পদ কত হবে, 3 টু দি পাওয়ার স্কোয়ার তার উপরে পাওয়ার 50 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 50। তার মানে আমরা 3 স্কোয়ার তার উপরে পাওয়ার 50 থেকে একবার দিলে আমরা পাই 49। সো 3 স্কোয়ার টু দি পাওয়ার 49 ইন্টু এক্স টু দি পাওয়ার 50। এবং একইভাবে 100তম পদ লিখতে পারি 3 টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার টু দি পাওয়ার 100 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 100, দ্যাট ইজ 3 স্কোয়ার টু দি পাওয়ার 99 ইন্টু এক্স টু দি পাওয়ার 100। এভাবে আমরা দ্বিতীয় যে অনুক্রম ছিল তার 50তম পদ এবং 100তম পদ নির্ণয় করতে পারি। 3 নম্বর অনুক্রমে আমরা কি করব, এভাবে নির্ণয় করেছিলাম। তাহলে আমরা এখানে যদি এখন 50তম পদ লিখি তাহলে একইভাবে 50তম পদ হবে 5 স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 50 সমান সমান 5 স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 47, দ্যাট ইজ এভাবে এটা হতে পারে। আবার 100তম পদের ক্ষেত্রে হবে 5 স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 100 সমান সমান 5 স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 97, 3 থেকে 100 বাদ দিলে মাইনাস 97। এভাবে আমরা এটা লিখে দিতে পারি। বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা 42 সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।